আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা আজকের ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করব। 2014 সালের প্রশ্ন এটা। 2014 সালে পরীক্ষাটা তো অনুষ্ঠিত হয়েছিল 18/4/2014 সালে। এটা এখান থেকে মোট হচ্ছে পূর্ণমান 80, 1 ঘন্টা 20 মিনিট সময় ছিল। যাই হোক, এইটা জেলাসমূহ ঢাকা, মেহেরপুর, লালমনিরহাট এবং কক্সবাজার জেলায় অনুষ্ঠিত হয়েছিল। গামা সেটের প্রশ্ন। যাই হোক, আমরা ইংরেজি অংশটা আমরা সমাধান করবো আজকের প্রশ্ন থেকে। ইংরেজি অংশটা সমাধান করব। প্রথম ইংরেজি প্রশ্ন কোথায় আছে আমাদেরকে একটু খুঁজতে হবে। প্রথম ইংরেজি প্রশ্ন হচ্ছে আচ্ছা, যাই হোক, প্রথম ইংরেজি প্রশ্ন আমরা এখান থেকে সমাধান করব। 21 নম্বর প্রশ্ন আপনারা দেখবেন। 21 নম্বর প্রশ্ন 21, 21 নম্বর প্রশ্ন আপনারা দেখবেন। প্রথম ইংরেজি প্রশ্ন এটা হচ্ছে, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন রাশেদ উইল কাম টু বাংলাদেশ ড্যাশ প্লেন। মানে প্রিপোজিশন, প্লেনে রাশেদ বাংলাদেশে আসবে, এটার জন্য কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব। বাতাসে ভেসে বা ভর করে কোনো কিছু আসা বা ভ্রমণ করার ক্ষেত্রে ওভার ব্যবহৃত হয়। ওভার প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। যেমন রহিম ডিসকাস উইথ হিজ বস ওভার টেলিফোন, ওভার টেলিফোন। আর আবার ভ্রমণে বাই ব্যবহার করা হয়, ভ্রমণে বাই ব্যবহার করে। তাহলে কারেক্ট প্রিপোজিশন এখানে কোনটা ইউজ করা হবে? গ নাম্বার, বাই। তাহলে আমরা কারেক্ট আনসারটা এখানে বসাবো হচ্ছে রাশেদ উইল কাম টু বাংলাদেশ বাই প্লেন। এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 22 নম্বর প্রশ্ন 22, 22 নম্বর প্রশ্নটা দেখেন আপনারা। 22 নম্বর প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ দ্য ওয়ার্ড উইথ। উইথ ইউজটা সঠিকভাবে কোন সেন্টেন্সে ইউজ করা হয়েছে? 22 হচ্ছে এখানে দুইটা কারেক্ট আনসার, খ এবং গ। খ এবং গ দুইটাতেই উইথ সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। বি প্যাশেন্ট উইথ হিম, অর্থাৎ তার সাথে ধৈর্যশীল হও। আর দ্য টিচার ওয়াজ ট্রেম্বলিং উইথ রেজ, রাগে শিক্ষক কাঁপতেছিলেন। মানে হচ্ছে ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা, রেজ হচ্ছে রাগ, রাগে শিক্ষক কাঁপতেছিলেন। দ্য টিচার ওয়াজ ট্রেম্বলিং উইথ রেজ। বাক্যগুলো গঠনে বিশ্লেষণে বোঝা যায় কেবল খ ও গ নং অপশনে বি প্যাশেন্ট উইথ হিম ও দ্য টিচার ওয়াজ ট্রেম্বলিং উইথ রেজ এই বাক্যেই উইথ প্রিপোজিশন এর ব্যবহারের সাথে নিয়ম ঠিক আছে। যেমন হচ্ছে বি প্যাশেন্ট উইথ আ রগু, অর্থাৎ খারাপ লোকের সাথে ধৈর্যশীল হও, এরকম আর কি। প্রিপোজিশন ব্যবহারের জন্য অনেক নিয়মকানুন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মুখস্থ করে নিতে হয়। নিয়ম পড়ে প্রিপোজিশন সঠিকভাবে অনেক সময় অ্যাপ্লাই করা যায় না। এরকম দুইটা ব্যাপার হচ্ছে এখানে উইথ এর প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে এরকম একটা নিয়ম। তো এরপরে আমরা হচ্ছে 23 নম্বর প্রশ্ন আমাদেরকে সমাধান করতে হবে। আমরা 23 নম্বর প্রশ্ন এখন সমাধান করব। 23 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য সিনোনিম অফ ইনসাইট। ইনসাইটের প্রতিশব্দ কোনটা? ইনসাইটের প্রতিশব্দ হচ্ছে ইনস্টিগেট। ইনসাইট অর্থ উত্তেজিত করা, উৎসাহিত করা। ইনস্টিগেট অর্থ উৎসাহিত করা বা প্ররোচিত করা। তাহলে সঠিক উত্তর কিন্তু এই ইনস্টিগেট। তাছাড়া হচ্ছে এখানে পারমিট অর্থ অনুমতি দেওয়া, আর্জ অর্থ স্বনির্বন্ধ অনুরোধ, মানে হচ্ছে খুব আন্তরিক অনুরোধ। ডিসিভ হচ্ছে প্রতারণা করা। সুতরাং উত্তর হিসেবে ইনস্টিগেট সবচেয়ে মানানসই। 24 নম্বর প্রশ্ন দেখেন। 24 নম্বর প্রশ্ন এটা হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন। আইসোলেশনের সমার্থক শব্দ কোনটা? 24 নম্বর, আইসোলেশনের সমার্থক শব্দ হচ্ছে সেপারেশন। সেপারেশন হচ্ছে কারেক্ট আনসার। আইসোলেশন অর্থ হচ্ছে বিচ্ছিন্ন অবস্থা। লাভলিনেস হচ্ছে অত্যন্ত সুন্দরতম। স্যাডনেস বিষণ্ণতা। ডিপ্রেশন অবসাদ। সেপারেশন বিচ্ছিন্ন করা, অর্থাৎ সেপারেশনই আইসোলেশনের সঠিক সিনোনিম, কারেক্ট আনসার। 25 নম্বর প্রশ্ন দেখেন। 25 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক। এটার বিপরীত শব্দ আপনাদেরকে খুঁজে বের করতে হবে। 25 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে খ, ট্রেইটর। দেখেন, প্যাট্রিয়ট অর্থ দেশপ্রেমিক আর ট্রেইটর অর্থ হচ্ছে দেশদ্রোহী বা প্রতারক। অতএব প্যাট্রিয়টের অ্যান্টোনিম হচ্ছে ট্রেইটর, বিপরীত শব্দ হচ্ছে ট্রেইটর। 26 নম্বর প্রশ্ন দেখেন আপনারা। 26 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লিম্পিট। লিম্পিট এর বিপরীত শব্দ কোনটা? 26 নম্বর এর কারেক্ট আনসার হচ্ছে মাডি। এখন দেখেন, লিম্পিট অর্থ হচ্ছে স্বচ্ছ। লিম্পিট অর্থ স্বচ্ছ, অর্থাৎ এই পাশ থেকে এক পাশ থেকে আরেক পাশে ভিতর দিয়ে দেখা যায় কাচের মতো। ওয়াটারি অর্থ হচ্ছে জলের ন্যায়, এটাও স্বচ্ছ। ব্রাইট অর্থ হচ্ছে উজ্জ্বল। ট্রান্সপারেন্ট অর্থ স্বচ্ছ। মাডি অর্থ গোলা বা ঘোলা, মাডি ঘোলা, কাদাটে, এরকম। তাহলে লিম্পিট এর অ্যান্টোনিম হচ্ছে মাডি। লিম্পিট অর্থ স্বচ্ছ, মাডি অর্থ ঘোলাটে, কারেক্ট আনসার এটা। 27 নম্বর প্রশ্ন আপনারা দেখেন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে
রান কাউন্টার টু মিন এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা রান কাউন্টার টু ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। রান কাউন্টার টু এটার অর্থ হচ্ছে মতামতের অমিল হওয়া, রান কাউন্টার টু। তাহলে এই 27 নম্বরের জন্য কারেক্ট আনসার কোনটা? কন্ট্রাডিক্ট হচ্ছে মতের মিল না হওয়া, অর্থাৎ ঐক্যমত না হওয়া, বিবাদ সৃষ্টি হওয়া, মানে হচ্ছে ভিন্নমত পোষণ করা। যাই হোক, রান কাউন্টার টু এটার কারেক্ট আনসার হচ্ছে কন্ট্রাডিক্ট। রান কাউন্টার টু ইডিয়মটির অর্থ মতামতের অমিল হওয়া। ডিসঅবি অর্থে হচ্ছে অসম্মান করা, মানে অমান্য করা আর কি। অ্যাকচুয়ালি কারেক্ট অর্থটা হবে ডিসঅবি, অমান্য করা। রেবেল হচ্ছে বিদ্রোহ। কন্ট্রাডিক্ট হচ্ছে অমিল হওয়া। রিমুভ অর্থ সরানো। সুতরাং কন্ট্রাডিক্টই সঠিক আনসার। 28 নম্বরের জন্য কারেক্ট আনসার কোনটা দেখেন? 28 ক্রাই ওলফ। ক্রাই ওলফ শব্দের অর্থ কি? ক্রাই ওলফ 28 নম্বর, ক নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। গিভ আ ফলস অ্যালার্ম। ক্রাই ওলফ ইডিয়মটির অর্থ হচ্ছে ছলনা বা ভুল সংকেত দেওয়া, ছলনা করা বা ভুল সংকেত দেওয়া। সুতরাং গিভ এ ফলস অ্যালার্ম এটাই কারেক্ট আনসার, ক্রাই ওলফ। এখন 29 নম্বর প্রশ্ন আপনারা দেখবেন। 29 নম্বর প্রশ্ন, দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিং এখানে আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সঠিক স্পেলিং কোনটা? সঠিক স্পেলিং হচ্ছে এক্সেগারেট, EXAGGERATE। আপনারা বানানটা তো মুখস্থ করতে হবে, এটা তো অন্য কোনো অপশন নাই, বোঝার কিছু নাই, বানান মুখস্থ করতে হবে। EXAGGERATE, এক্সেগারেট। অতিরঞ্জন করা, অতিরিক্ত বাড়িয়ে বলা। তাহলে এখানে আপনারা মনে রাখবেন এই বানানের মধ্যে কিন্তু ডবল জি, দুইটা জি আছে। যাই হোক, এরপরে 30 নম্বর প্রশ্ন আপনারা দেখেন। 30 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটাও স্পেলিং আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে। 30 নম্বর প্রশ্নের কারেক্ট স্পেলিং হচ্ছে খ নাম্বার, সেক্রেটারিয়েট। সচিবালয়, SECRE, সেক্রে, TARIAT, সেক্রেটারিয়েট, RIAT, রিয়েট। শেষে কিন্তু ই নাই, অনেক সময় ভুল হয়, শেষে ই থাকে। কারেক্ট আনসার আপনারা করতে চান সেক্রেটারিয়েট। 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন হচ্ছে আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কি হবে? আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এখানে দুইটা অংশ আছে, আই নো আর হি ডিড দ্য ওয়ার্ক, এই দুইটা অংশ আছে। দুইটা অংশের আলাদা আলাদাভাবে কিন্তু ভয়েস করতে হবে। তো আপনারা দেখেন, আই নো এটার জন্য একটা মানে হচ্ছে অবজেক্ট আপনার ধারণা করে নিতে হবে। আই নো অবজেক্ট ধারণা করে নিলাম ইট, আই নো ইট, আমরা ধরে নিলাম ইট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের সাবজেক্ট করেন ইট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ইজ হবে, ইট ইজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ভার্ব নো, এর পাস্ট পার্টিসিপল নুন, তাহলে ইট ইজ নোন। আর নোর পরে প্রিপোজিশন বাই হয় না, টু হয়। তাহলে ইট ইজ নোন টু মি, মানে আই এই সাবজেক্টকে অবজেক্ট করেন মি। তাহলে এটা কোথায় আছে দেখেন, এটা কোথায় আছে? 31 নম্বর প্রশ্নের মধ্যে এই চারটা অপশনের মধ্যে ইট ইজ নোন টু মি এটা কোথায় আছে? আপনারা একটু খুঁজে বের করার চেষ্টা করেন। গ নাম্বারে কিন্তু আছে, ইট ইজ নোন টু মি। এই পর্যন্ত আমরা প্রথম অংশের ভয়েস করলাম, মাঝখানে দ্যাট বসালাম। এখন পরের অংশের ভয়েস আমরা করব, হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে অবজেক্ট সাবজেক্টের জায়গায় নেন দ্য ওয়ার্ক। এখন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সো পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হয় ওয়াজ, ওয়াজ নিলাম। দ্য ওয়ার্ক ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, ডিডের পাস্ট পার্টিসিপল ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই, তারপরে হচ্ছে হির পরিবর্তে হিম। এভাবে কিন্তু দুইটা অংশের ভয়েস আলাদা আলাদাভাবে আমরা করে সেন্টেন্সটা কারেক্ট করলাম। এরপরে আমরা 32 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। 32 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। 32 নম্বর প্রশ্ন, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এটার কারেক্ট আনসার হচ্ছে ক, এ শপ। এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, এটা হচ্ছে কারেক্ট আনসার। কীভাবে হলো দেখেন, অবজেক্ট কোনটা? এ শপ, এটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিলাম, এ শপ। তারপর হচ্ছে এটা হি ইজ গোয়িং, এইখানে ব্যাপারটা হচ্ছে যে গোয়িং টু এটা হচ্ছে একটা সেমি মোডাল হিসেবে ইউজ করা হয়, গোয়িং টু। যাই হোক, এই গোয়িং টুর কিন্তু কোনো পরিবর্তন হবে না, এবং বরং মোডালের পরে আপনারা জানেন যে বি হয়, মোডালের পরে বি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এ শপ ইজ, অবজেক্টের সাবজেক্টের জায়গায় নিলাম, ভার্ব ইজ রাখলাম, এ শপ ইজ। তারপর হচ্ছে গোয়িং টু, এই যে গোয়িং টু মোডালের পরে বি হয়, বি বসাইলাম, গোয়িং টু বি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ওপেনড বাই হিম। এইভাবে কিন্তু সেন্টেন্সটা আমরা কারেক্ট করলাম। 33 নম্বর প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন হচ্ছে হি রাইটস এ লেটার ইন দিস সেন্টেন্স, রাইট ইজ এ কি? এটা হি রাইটস এ লেটার। 33 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ঘ নাম্বার কারেক্ট আনসার, ট্রানজিটিভ ভার্ব। রাইট
কোন ধরনের ভার্ব সেটা জানতে চাওয়া হয়েছে। রাইট এরপরে অবজেক্ট আছে এবং সেটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, অতএব এটা ট্রানজিটিভ ভার্ব বা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ওয়ার্ডের শেষে অবজেক্ট থাকে সেটা কিন্তু সমাপিকা ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব হয়, যে ভার্বের শেষে মানে অবজেক্ট থাকে। তো এখানে রাইটস ভার্বের পরে কিন্তু লেটার একটা অবজেক্ট আছে, সো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এক শব্দটির ভার্ব হচ্ছে এক শব্দটির ভার্ব কোনটা সেটা আপনাদেরকে জানতে হবে। এক শব্দটির ভার্ব হচ্ছে 34 নম্বর প্রশ্ন খ, ইনঅ্যাক্ট। অর্থাৎ হচ্ছে অ্যাক্ট ইনঅ্যাক্ট, ইএন, অনেক শব্দ কিন্তু ইন দিয়ে আপনার হচ্ছে ভার্ব করা হয়, যেমন ডেঞ্জার, ইন ডেঞ্জার হচ্ছে ভার্ব, বিপন্ন করা, এরকম। তো অ্যাক্ট অর্থ হচ্ছে কার্য বা আইন, ইনঅ্যাক্ট হচ্ছে অ্যাক্ট এর ভার্ব, অ্যাকশন অর্থ কাজ, অ্যাক্ট্রেস হচ্ছে অভিনেত্রী। 35 নম্বর প্রশ্ন 35 দ্য টিচার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন, ইটস ইনডিরেক্ট ফর্ম ইজ। এটার ইনডিরেক্ট ফর্ম কি 35 নম্বর প্রশ্নের জন্য? গ নাম্বার হচ্ছে ইনডিরেক্ট ফর্ম। দ্যাট টিচার উইশড দ্যাট। দেখেন এইটা কীভাবে হলো, এখানে মে যেহেতু আছে তার মানে প্রত্যাশা করছে, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, আর অপটেটিভ সেন্টেন্সে উইশ বসে। দ্যাট টিচার সেইডের পরিবর্তে উইশড, দ্যাট টিচার উইশড, তারপর হচ্ছে কমার এই মিটা কিন্তু বাদ যাবে, কমার পরিবর্তে দ্যাট বসবে, দ্যাট। এখন এই মির পরিবর্তে আবার এখানে আমরা আই বসালাম, আইট, মের পরিবর্তে মাইট, তারপরে পাস দ্য এক্সাম। এইভাবে হচ্ছে আমরা করতে পারি, মানে হচ্ছে সমাধান করতে পারি। এখানে দেখেন অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশনের নিয়ম অনুসারে সঠিক উত্তর হবে। আচ্ছা, এখানে তেমন কোনো আপনার হচ্ছে আলোচনা এখানে দেওয়া নাই। 36 নম্বর প্রশ্ন আপনারা দেখেন। 36 নম্বর প্রশ্ন, ফরিদা সেইড টু হার মাদার আই শ্যাল গো টু বেড নাও। এটার কারেক্ট ইনডিরেক্ট ফর্ম কি? 36 নম্বরের কারেক্ট ইনডিরেক্ট ফর্ম হচ্ছে গ নাম্বার, ফরিদা টোল্ড হার মাদার দ্যাট। দেখেন ফরিদা সেইড টুর পরিবর্তে টোল্ড হয়, হার মাদার আছে, কমার পরিবর্তে দ্যাট হবে, দ্যাট হয়েছে। এখন সাবজেক্ট যদি এইখানে পার্সন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, ফরিদা অনুযায়ী পরিবর্তন হবে আই, সাবজেক্ট ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী ফরিদা, তাহলে শি। এটা হচ্ছে ফরিদার পরিবর্তে শি বসাইলাম, শ্যালের পরিবর্তে শুড বসাবো, কিন্তু ফরিদার পরিবর্তে শির পরিবর্তে উইল হবে, যার কারণে আমরা উড বসাইলাম, পাস্ট ফর্ম বসাইলাম শি উড। তারপরে মোডালের পরে ভার্বের বেস ফর্ম হয়, আপনারা তো জানেন গো টু বেড। আর হচ্ছে এই যে নাওয়ের পরিবর্তে কি হয় আপনারা জানেন, দেন হয় নাওয়ের পরিবর্তে। সো গ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। 37 নম্বর প্রশ্নটা আপনারা এখন দেখবেন সমাধান। 37 নম্বর প্রশ্ন হচ্ছে হি র্যান ফার্স্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। বাক্যের শূন্যস্থানে সঠিক উত্তর বসবে শুড। কেন বসবে? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, শুড। এই ধরনের বাক্যে লেস্ট দ্বারা সংযুক্ত হলে পরের বাক্যে অবশ্যই শুড বসবে, অর্থাৎ লেস্ট, হি র্যান ফার্স্ট লেস্ট যদি কোনো বাক্যে থাকে তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের উপরে শুড বা মাইট বসবে, এটা আপনারা মনে রাখবেন। লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট, তাহলে এখানে আমরা শুড বসাবো, শুড। 38 নম্বর প্রশ্ন দেখেন। 38 নম্বর প্রশ্ন হচ্ছে ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ আপ স্মোকিং। শূন্যস্থানে সঠিক উত্তর কি বসবে? 38-এ খ বসবে। ইট ইজ হাই টাইম ইউ গ্যাভ আপ স্মোকিং, ইট ইজ হাই টাইম উইশ ফেন্সি। এই চারটা শব্দ আপনারা মনে রাখবেন, ইট ইজ টাইম, উইশ এবং ফেন্সি, এইগুলো যদি থাকে তারপরে যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। হাই টাইম থাকলে পরবর্তী ক্লজে ভার্বের পাস্ট ফর্ম হয়, এজন্য শূন্যস্থানে গ্যাপ বসাতে হবে, সঠিক উত্তর। আচ্ছা, যাই হোক, আলোচনা তো করেই দিলাম। এখন আপনারা হচ্ছে আচ্ছা, এটা আলোচনা শেষ। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে পরের প্রশ্ন, যেটা আলোচনা করব দেখেন আপনারা 39 নম্বর প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের সঠিক উত্তর কোনটা? আপনার হচ্ছে ঘ নাম্বার এখানে কারেক্ট আনসার, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ওয়াজ প্রেজেন্ট। এখানে বাকিগুলা কারেক্ট আনসার না কেন? এ ফিউ বয়েজ আর প্রেজেন্ট টুডে, আর প্রেজেন্ট টুডে। আচ্ছা, এখানে দেখেন বাক্যগুলোর গঠন বিশ্লেষণ করলে দেখা যায় হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ওয়াজ প্রেজেন্ট, বাক্যটি হিসেবে সবগুলো গঠনগত ত্রুটি রয়েছে, অর্থাৎ ঘই সঠিক উত্তর। দেখেন এখানে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আপনার ভার্ব বসে। প্রথম সাবজেক্ট হচ্ছে হি, এটা যদি প্লুরাল থাকতো ওয়ার বসতো, সিঙ্গুলার আছে ওয়াজ বসছে, এটা হচ্ছে এই জন্য এটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে 40 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে
ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স কোনটা 40 নম্বর প্রশ্নের মধ্যে গ। গার্ড দ্য চিলড্রেন এগেইনস্ট ব্যাড কোম্পানি, অর্থাৎ হচ্ছে খারাপ সঙ্গ থেকে বাচ্চাদেরকে মানে হচ্ছে খারাপ সঙ্গে মিশতে দিও না, এরকম বোঝাইছে। গার্ড দ্য চিলড্রেন এগেইনস্ট ব্যাড কোম্পানি। এখানে বাক্যগুলো গঠন বিশ্লেষণ করলে দেখা যায় সব দিক দিয়ে গার্ড দ্য চিলড্রেন এগেইনস্ট ব্যাড কোম্পানি বাক্যটি সঠিক, বাকিগুলো ত্রুটিপূর্ণ। দেখেন, গার্ড দ্য চিলড্রেন এগেইনস্ট ব্যাড কোম্পানি, ব্যাড কোম্পানির বিরুদ্ধে ইংরেজি হচ্ছে এগেইনস্ট, গার্ড দ্য চিলড্রেন এগেইনস্ট ব্যাড কোম্পানি। এরপরে হচ্ছে আমরা অনেকগুলা প্রশ্ন সমাধান করলাম। এরপরে আমাদের হচ্ছে আরও কোনো ইংরেজি প্রশ্ন আছে কিনা সেটা দেখতে হবে। এইখানে আমরা সবগুলো ইংরেজি প্রশ্ন আমরা ইতিমধ্যে সমাধান করে ফেলেছি। হ্যাঁ, সবগুলো ইংরেজি প্রশ্ন আমরা সমাধান করে ফেলছি। আমরা আজকের প্রশ্নে যতগুলো ইংরেজি প্রশ্ন ছিল গ্রামারের পয়েন্ট সহকারে আমরা আলোচনা করলাম। আপনারা নিয়মিত দেখতে থাকুন এবং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখে চর্চা করতে থাকুন। প্রয়োজনে পজ দিয়ে হলেও খাতায় নোট করে রাখেন গ্রামারের পয়েন্টগুলো যেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আশা করি অবশ্যই আপনাদের কাজে লাগবে। আপনারা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা প্রশ্ন সমাধানের নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।